আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ডক্টর আসিফ নজরুল, আমি অনেকবার ব্যাখ্যা দিয়েছি এই লোকটা সম্পর্কে আগে কি ধারণা ছিল। আমার একটা ছোট্ট তিক্ত অভিজ্ঞতাও আছে, সেটা আমি আর রিপিট করতে চাই না। সে সময় তার সম্পর্কে আমার অনেক উচ্চ মাপের ধারণা ছিল, অনেক উচ্চ মাপের, বলতে পারেন আকাশ থেকে ধুপ করে মাটিতে পড়া। এই ডক্টর ইউনূসের আমলে এই লোক উপদেষ্টা হওয়ার পরে যা যা হয়েছে, ওই আমি অনেক সময় কাদের সিদ্দিকীর কথা বলি না, যে বই পুস্তকে ৭৫-৭১ যে কাদের সিদ্দিকী আর চোখে দেখি যে কাদের সিদ্দিকী, আমার আকাশ পাতাল পার্থক্য মনে হয়। মনে হয় যে ওইটা এক ভদ্রলোক, বই পুস্তকে যাকে পড়ি, আর বাস্তবে যাকে দেখি তুই অন্যরকম। আসিফ নজরুলের আমার এই জীবনে এই দুই নয়নেই দেখা আসিফ নজরুল, যেটা আমি ৫ আগস্টের আগে দেখেছি সে আসিফ নজরুল, ৫ আগস্টের পরে আসিফ নজরুল আমার দুই মেরুর লোক মনে হয়। ওসমান হাদি, এই ওসমান হাদি হত্যাকাণ্ডে ডক্টর ইউনূস সরকারের কারা কারা জড়িত, কাদের কাদের কি কি মেকানিজম ছিল, কারা কি নগ্ন ব্যবহার করেছে ওসমান হাদির হত্যাকাণ্ডকে, এগুলো একদিন না একদিন তো প্রকাশ হবে। কোন উদ্দেশ্যে, হেন উদ্দেশ্যে, কোন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, আমাদের মহান কবি, এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অপমান অপদস্থ করার জন্য তার পাশে কেন ওসমান হাদিকে শায়িত করা হয়েছে? কি এমন প্রয়োজন ছিল? ওসমান হাদি কি হয়ে গেছিল? আপনারা যদি স্টাডি করেন, কেউ কোনোদিন একটা বই লিখতে পারবেন যে ওসমান হাদির জীবনে অর্জন এই কয়েকটা বক্তৃতা, খুব খিচকে দেওয়া কয়েকটা বক্তৃতা ছাড়া, এবং কিছু অশ্লীল গালিগালাজ আছে, তো সোশ্যাল মিডিয়া এখনো আছে, তার মুখ দিয়ে অশ্লীল স্লোগান বেরোচ্ছে। এর বাইরে ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে কি এমন নতুন কিছু নতুনত্ব দিয়ে গেছেন? সেই ওসমান হাদির হত্যাকাণ্ডকে ইউনূস সরকার কিভাবে ব্যবহার করেছে? ওসমান হাদির হত্যাকে ব্যবহার করে নির্বাচন পেছানোর চেষ্টা করেছে, নির্বাচন বানচালের চেষ্টা করেছে। তার সাথে কারা কারা জড়িত আসিফ নজরুল জানে না? আমার তো মনে হয় যে, মানে আমি অ্যারেস্ট করা বলছি না, গ্রেফতার করা বলছি না, তদন্তের প্রয়োজনে যে কারোর সঙ্গে তো কথা বলা যায়। আসিফ নজরুলদের সাথে কথা বললে অনেক আগে বের হবে যে ওসমান হাদির হত্যা, এখন তো জানা যায় নেই যে ওসমান হাদিকে কি, যে ভারতে যে দুইজন ধরা পড়েছে, বাংলাদেশের মানুষ বেকুব যে খালি এরা দুইজন তাদের প্রয়োজনে মেরে ফেলেছে, এটা মনে করবে বাংলাদেশের মানুষ? এর পেছনে বড় গেমটা কি বের করার জন্য আসিফ নজরুল্লাহ সাহায্য করুক কিনা। এখন ঘরে বসে তার আবার লম্বা পোস্ট দিচ্ছে, এবং তার পোস্টের একটা জায়গাতে দেখেন, এই পোস্টেই সে ফেসবুক পোস্টে একটা জায়গায় বলছে, একটা নিচের দিকে দিয়ে গিয়ে আমি বাকি অংশটা আপনাদেরকে বলবো, যে মানে এই তদন্ত এবং বিচার দ্রুত হয় কেমনে আসিফ নজরুলের পোস্টে। তবে সবার সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করা সম্ভব, সঠিক তদন্ত ও বিচারও সম্ভব। এই সদিচ্ছা আমাদের সবার থাকা উচিত। আচ্ছা, ইউনূস সরকারের এমন কোন স্টেপ কি আপনারা দেখেছিলেন যে স্টেপে বোঝা গেছে যে ওসমান হাদির মূল হত্যাকারী কারা, নাটের গুরু কারা, এরকম কোন চেষ্টা তারা করেছে? বরঞ্চ তো ওসমান হাদির আশেপাশের লোকজন বলছে যে ওসমান হাদিকে যারা মারাইছে তারা সব তার জানাজায় উপস্থিত ছিল, এবং জানাজায় প্রথম এবং দ্বিতীয় সারিতে উপস্থিত ছিল। তারা কি ভেতরে জানে এই গোমর কি একদিন প্রকাশ হবে? আমি গতকালকে প্রশ্ন তুলেছি যে ভারতে যে দুইজন ধরা পড়েছে ওসমান হাদি হত্যাকাণ্ডের, সেই দুইজন এমন কি স্বীকারোক্তি দিয়ে ফেলবে যে বাংলাদেশ থেকে কারা কারা এটি করিয়েছে, তাদেরকে দিয়ে কত টাকা ডিলিং হয়েছে, কিভাবে কাদের অ্যারেঞ্জমেন্টে আগের প্ল্যানে তারা ভারতে চলে গিয়েছিল? আসিফ নজরুল খুব লম্বা বয়ানে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে বলার চেষ্টা করেছে, যে তার ফেসবুক পোস্টে ওসমান হাদি ছিলেন গণমানুষের অতি প্রিয় মুখ। আমাকে বহু মানুষ অনুরোধ করতেন হাদি হত্যার বিচারের জন্য। আমি সরকারে থাকা অবস্থায় এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছিলাম। এই আশাও ছিল যে আমাদের সরকারের মেয়াদকালে এটি সম্পন্ন হবে। আসিফ নজরুল বলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই হত্যার বিচার এখনো শুরু করা যায়নি। এবছর ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন। মামলার বাদী অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দেন। এ ধরনের মামলায় নারাজি দেয়া হলে আদালতের পক্ষে অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করা সমীচীন হয় না। আদালত তাই মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের সিআইডি কে নির্দেশ দেয়। এই তদন্ত এখনো শেষ হয়নি, তাই বিচারও শুরু করা যায়নি। আসিফ নজরুল আরো বলছেন, সিআইডি তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে এবং এতে আর নারাজি না হলে বিচার কার্য শুরু হবে। কিন্তু তদন্তের ত্রুটি, অসম্পূর্ণতা বা অন্য যে কোনো কারণে বাদী আবারও নারাজি দিলে বিচার আরো পেছাতে পারে। সে বলছে,
আসিফ নজরুল, আদালত সার্বিক বিবেচনা সঠিক মনে করলে বাদীর নারাজিকে অগ্রাহ্য করে বিচার শুরু করতে পারে, কিন্তু তাতে বিচার নিয়ে বিতর্ক ওঠার আশঙ্কা থাকবে। আমার মনে হয় কি জানেন, এখন তো ঘরে বসে আর কাজ নেই, ওনার বিরুদ্ধে যে যে অভিযোগ উঠছে ওগুলো তো মেলার সময় দিতে হয়েছে ওনার, আমি এগুলো আর ফিরিস্তি টানলাম না। তবে হুদ্দা কামে মানে ওই ওসমান হাদির কিছু অন্ধ ভক্ত আছে, এই অন্ধ ভক্তদের নজর কাড়ার জন্য কোন একটা উদ্দেশ্যে উনি এই পোস্টটা দিচ্ছেন, ওসমান হাদিকে নিয়ে এই পোস্ট আটকা করে দেওয়ার। ওসমান হাদির সঙ্গে তেমন কিছু ঘটছে না এখন, নাকি এমন কিছু তথ্য আছে আসিফ নজরুলের কাছে যেই তথ্যটাকে তাকে তাড়িয়ে বেড়ায়, এবং এই তথ্য তাড়না থেকে তিনি কখন কি ঘটে যায় এই আশঙ্কা থেকে একটুখানি জাতিকে বাড়ি দিয়ে দেখলেন, এবং তার ওই যে ওসমান হাদির ফলোয়ারদের তাদেরকে একটু বোঝালেন আমি আছি, আমি এখন ওসমান হাদির কথা বলি, যে কিনা নিজের ক্ষমতায় থাকতে কার্যকর কিছু করতে পারে নাই। ইউনূস আর আলী রিয়াজের গায়ের জোরে জারি করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সরেল সমাধি ঘটেছিল 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিনই। তবে ইউনূসের মিত্র জামাত ও এনসিপি হুঙ্কার দিয়ে যাচ্ছিল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে নামবে তারা। কিন্তু সংস্কার পরিষদ গঠনের মেয়াদের শেষ দিনে জাতীয় সংসদে সরকারি দলের জবাবে চুপসে গেছে জামাত এনসিপির হুঙ্কারের সেই বেলুন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জামাতের 11 দলীয় জোটের সামনে সংবিধান আর হাইকোর্টের মূলা ঝুলিয়ে দিয়েছেন, এমনকি কৌশলে বুঝিয়ে দিয়েছেন বিরোধী জোট অসাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন। এই শপথ এর মধ্যে প্রশ্নের মুখে পড়েছে উচ্চ আদালতে। কিন্তু রাজনীতিতে পর্দার সামনে যা দেখা যায় সেটি কি আসল কাহিনী? 11 দলীয় জোটের একাধিক সূত্র বলছে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ যে গঠন করা হবে না সেটি জোটের নেতারা আগে থেকেই জানতেন। তাহলে সেটি নিয়ে সংসদে কথা বলা, রাজপথে আন্দোলনে নামার হুঙ্কার দিচ্ছে কেন? সূত্রগুলো বলছে জামাত এনসিপির আসল উদ্দেশ্য সংবিধান সংস্কার পরিষদ নয়, বরং বিএনপি সরকার অংশ হতে চায়, তারা গঠন করতে চায় ঐকমত্যের সরকার। সোজা বাংলায় বললে জামাত এনসিপি মন্ত্রিত্ব চায়, ভাগ চায় প্রশাসনে। নির্বাচনের আগে থেকে এই বার্তাটি জামাতের শীর্ষ পর্যায় থেকে বিএনপিকে দেওয়া হয়েছিল। সবশেষ 10 মার্চ সরকার ও বিরোধী দলের হুইপদের বৈঠকে 11 দলীয় জোটের পক্ষ থেকে একই বার্তা দেওয়া হয়েছে। প্রশ্ন হলো জামাতের এমন আশা পূরণে বিএনপি কি করতে চায়? সূত্রগুলো বলছে নির্বাচনের আগে বিএনপি, বিশেষ করে তারেক রহমান এমন প্রস্তাব উড়িয়ে দিলেও সামনের দিনগুলোতে দেখা দিতে পারে নতুন মেরুকরণ। বিশেষ করে আওয়ামী লীগ ঠেকাও ইস্যুতে ভবিষ্যতে জামাতের ঐকমত্য সরকারের প্রস্তাবে নাটকীয় কিছু ঘটতে পারে। বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলের আপত্তি সত্ত্বেও অসাংবিধানিক প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূসের সরকার রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছিল। সে আদেশে বলা আছে নির্বাচনের ফল প্রকাশের 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হবে। সেই 30 দিন শেষ হয়েছে 15 মার্চ। এই সময়সীমা শেষ হওয়ার আগে জামাত এনসিপি জোটের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয় সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে 15 মার্চ হবে সরকারের শেষ অধিবেশন। 15 মার্চ অধিবেশনের শুরুতে জামাতের আমির বিষয়টি জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সংসদে তুলে ধরতে চান। অবশ্য স্পিকার প্রশ্নোত্তর পর্বে এ ধরনের ইস্যু উত্থাপনের সুযোগ নেই বলে 1 ঘন্টা অপেক্ষা করতে বলেন। পরে জামাতের আমির বিষয়টি সংসদে তুলে ধরলে ট্রেজারি বেঞ্চ থেকে এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের কার্যপ্রণালীর 71 বিধিতে বিনা নোটিশে এ ধরনের ইস্যু বিরোধী দলীয় নেতা তুলতে পারেন কিনা সেই প্রশ্ন তুলেন। এরপর সালাউদ্দিন আহমেদ বিরোধী দলীয় জোটকে যে বার্তা দিয়েছেন তার অর্থ হলো সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিটি একদিকে অসাংবিধানিক আর বিষয়টি আদালতে বিচারাধীন। সালাউদ্দিন আহমেদ পরিষ্কার করে বলে দেন কেন রাষ্ট্রপতি সংবিধান পরিষদের অধিবেশন ডাকতে পারবেন না, আর প্রধানমন্ত্রী তারেক রহমান কেন রাষ্ট্রপতিকে এই অধিবেশন ডাকার জন্য পরামর্শ দিতে পারবেন না। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। দর্শক, সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে পরিষ্কার জুলাই সনদ আর তার বাস্তবায়নের আদেশের গোড়াতেই বড় গলদ করে রেখেছে আলী রিয়াজের ঐকমত্য কমিশন। গায়ের জোরেই ওই আদেশ জারি করা হয়েছিল বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে তিনি বলেছেন আরোপিত আদেশ। আর এই আরোপিত আদেশের মাধ্যমে শপথ নিয়ে বিরোধী এমপিরা এরই মধ্যে অসাংবিধানিক কাজ করে ফেলেছেন। আর অধ্যাপক ইউনূসের অতি প্রিয়, যেটির জন্য আইন ভঙ্গ করে রাষ্ট্রের
কারি কারি অর্থ খরচ করে ব্যাপক প্রচারণা চালিয়েছিল। সেই গণভোটও যে দেশের ভোটারদের জন্য একটি বিরাট ধাঁধা ছিল সেটি বলেন সালাউদ্দিন আহমেদের এমন জবাবের পর জামাত এনসিপির আগের দিনের যে হুঙ্কার সেটি হঠাৎই চুপসে গেছে। বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সৃষ্ট সংকটের সমাধান জাতীয় সংসদের ভিতরে হোক এমনটা চায় বিরোধী দল। তবে সংসদের ভিতরে এর সমাধান না হলে রাজপথে নামবেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে জামাত এনসিপি জোটের আচরণ নিয়ে বেশ সমালোচনা হয়েছে। প্রথম দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার প্রতিবাদে তারা নজিরবিহীনভাবে প্ল্যাকার্ড প্রদর্শন করে ওয়াকআউট করে, এমনকি জাতীয় সঙ্গীতের অবমাননার মতো ঘটনাও তারা ঘটিয়েছে। কিন্তু যেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জামাত এনসিপি গলা ফাটাচ্ছে, সেই রাষ্ট্রপতির আদেশের বলেই সংবিধান সংস্কার পরিষদ তারা চাইছে তাদের ভাষায় যে রাষ্ট্রপতি অবৈধ, সেই রাষ্ট্রপতি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করল। আরো নাটক আছে, রাষ্ট্রপতির ভাষণ বয়কট করলেও সেই ভাষণের উপর আলোচনার জন্য 50 ঘন্টা সময় নির্ধারণের প্রস্তাব জামাত এনসিপি দিয়েছে। 15 মার্চ সংসদে সালাউদ্দিন আহমেদ এমন তথ্য জানালে হাসির রোল পড়ে যায়। প্রশ্ন হলো, জামাত এনসিপি জোটের এমন দ্বিচারিতা কেন? সূত্রগুলো বলছে, জুলাই সনদ আর সংবিধান সংস্কার পরিষদের সলিল সমাধি যে হয়েছে সেটি তারা আগেই জানতো। তাহলে 15 মার্চ শেষ অধিবেশন হবে, রাজপথে নামবে, এমন হুঙ্কার দিচ্ছে কেন? বিএনপির একাধিক সূত্র বলছে, জামাত এনসিপির লক্ষ্য ঐক্যমত্য সরকারের অংশ না, মানে মন্ত্রিত্ব পাওয়া এবং প্রশাসনের অংশীজন হওয়া। ঐক্যমত্য সরকার গঠনের জন্য বিএনপিকে নির্বাচনের আগে থেকে জামাত প্রস্তাব দিয়েছিল। খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে গিয়ে তারেক রহমানের সাথে এ বিষয়ে কথা হয়েছিল, এমন তথ্য খোদ জামাতের আমিরই সাংবাদিকদের জানিয়েছিলেন। গত 2রা জানুয়ারি জামাতের আমির শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেছিলেন, দেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলে মিশে কাজ করবেন। ওই দিন তিনি বলেছিলেন, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই তারা বসবেন, খোলা মনে কথা বলবেন। সূত্রগুলো বলছে, সেই বৈঠক হয়েছিল নির্বাচনে জেতার পর 15 ফেব্রুয়ারি তারেক রহমান জামাতের আমিরের বাসায় গিয়েছিলেন। তবে নির্বাচনের আগে একাধিক সাক্ষাৎকারে জামাতের সঙ্গে ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তাব তারেক রহমান উড়িয়ে দিয়েছিলেন। 6 ফেব্রুয়ারি রয়টার্সে তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। রয়টার্স লিখেছে, দেশের সামগ্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আবারও ঐক্যমত্যের সরকার গঠনে আগ্রহী জামাত। এ বিষয়ে প্রশ্ন করলে তারেক রহমান রয়টার্সকে বলেন, কিভাবে তারা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করবেন, তাহলে বিরোধী দল কে হবে? সূত্রগুলো বলছে, জামাত ও এনসিপির পক্ষ থেকে সবশেষ 10 মার্চ ঐক্যমত্য সরকার গঠনের নামে মন্ত্রিত্বের দাবিটি সরকারকে জানানো হয়েছে। ওই দিন সরকারি দলের চিফ হুইপ ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম খান এমপি, মোহাম্মদ আবুল হাসনাত এমপি ও মোহাম্মদ নুরুল ইসলাম এমপি। দৈনিক ইত্তেফাকের খবরে বলা হয়েছে, এই সময় উভয় পক্ষ জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরো গতিশীল এবং অংশগ্রহণমূলক করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে একটি ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। একাধিক সূত্র বলছে, জামাত এনসিপির দাবি দুটি। প্রথমত, 4টি মন্ত্রণালয়ের দায়িত্ব চায় তারা। দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকারের আমলে প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ পাওয়া জামাতপন্থীদের বহাল রাখা। তারেক রহমান নির্বাচনের আগে জামাতের সাথে ঐক্যমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তবে নির্বাচনের পর নতুন মেরুকরণ ঘটছে। সরকার আরেকটি সূত্র বলছে, নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, বিনা বিচারে দলটি নেতাকর্মীদের জেলে আটকে রাখা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক নানা মহল থেকে চাপ ছিল। ঈদের পর আন্তর্জাতিক মহল থেকে এসব ইস্যুতে চাপ বাড়তে পারে এমন আশঙ্কা আছে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে। সে কারণে আওয়ামী লীগ ঠেকাও ইস্যুতে বিএনপি জামাত এনসিপি জোটকে কাজে লাগাতে চায়। সূত্রগুলো বলছে, বহুদলীয় গণতন্ত্র ইস্যুতে নতুন সরকার তার ভাবমূর্তি রক্ষা করতে চাইবে। অন্যদিকে জামাত এনসিপিকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কৌশলে মাঠ গরম করে রাখবে। এমনকি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ইস্যুটি আদালতে গেলে সেখানেও জামাতপন্থী আইনজীবীদের কাজে লাগাতে পারে সরকারি একটি পক্ষ। সূত্রগুলো বলছে, ক্ষমতা আসার 1 মাস পার হয়ে গেছে, কিন্তু এখনো বেশিরভাগ জামাতপন্থী আমলা ও শিক্ষকরাই
প্রশাসন ও বিশ্ববিদ্যালয়গুলোতে টিকে আছেন। এটি নিয়ে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর মধ্যে আলোচনা হচ্ছে, ঠিক কী কারণে সরকার ব্যাপক হারে চুক্তিভিত্তিক নিয়োগে গেলেও জামাতপন্থীদের প্রশাসনিক কর্তৃত্ব থেকে সরিয়ে দিচ্ছে না। অতীতে দেখা গেছে নির্বাচনে জিতে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই দলের ও নিজের পছন্দের লোকদের এসব পদে বসাতো, কিন্তু এবার তারেক রহমানের প্রশাসনের ভূমিকা বেশ রহস্যজনক। ঈদের পরে নানা ইস্যুতে রাজনীতি ও কূটনীতির মাঠ গরম হলে সে রহস্যের জট হয়তো ধীরে ধীরে খোলাসা হবে। না, দেখুন, এই কথাগুলো আগে যখন বলতাম, আজকে থেকে 2 বছর আগে, 1 বছর আগে বা 3 বছর আগে, তখন মানুষ এমন একটা ভাব ধরতো যে আমি শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ বুঝি, এইরকম মানে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করতেন। কিন্তু সময়ের এই পরিবর্তনের ফলে মানুষের কাছে অনেক কিছু স্পষ্ট। যেমন ওয়াকারকে নিয়োগ করা যে চরমতম ভুল ছিল, এবং কেন ওয়াকারকে এই পদে বসানো হয়েছিল, সেটা কি স্বজনপ্রীতি ছিল নাকি তার পারফরমেন্স ছিল, সেই উত্তর কিন্তু দলের নেতাদের কাছে না থাকলেও কর্মীদের কাছে আছে। ওয়াকারের এমন কি পারফরমেন্স যে কারণে তাকে এই পদে বসানো হয়েছিল? দলীয় সিদ্ধান্ত কি ছিল ওয়াকারের ব্যাপারে, নাকি ওই পরিবার সেই একই? সেটা আমাদের কাছে স্পষ্ট। আমাদের কাছে স্পষ্ট বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের ওই পদ পাওয়া কেন হয়েছিল, কি তার যোগ্যতা, তার পারফরমেন্স, এগুলো আসলে একটা প্রেসিডেন্টকে নিয়ে আমাদের হাসতে হয়। এটা আসলে দুঃখের হাসি। আমার নিশ্চয়ই আর নিচে যেতে হবে না, আমি একদম ওপর থেকে দেখালাম লেয়ারগুলো। এখন আরেকটু মনে করি যে সরকার পতন, অর্থাৎ আওয়ামী লীগের সরকারের পতন কেন হয়েছিল? তৃণমূলের নেতাকর্মীদেরকে কি আসলে সেভাবে মূল্যায়ন করেছিল দলের ওপরে থাকা নেতারা? কেন করবে? কারণ তাদের কাছে, তারা তো জানে ক্ষমতা কিভাবে ছিল। আমলা, পুলিশ, এগুলোর উপর নির্ভর করে কর্মীদের দরকার কি? এবং একটা দল, যেই দল এত বিশাল, এই বাংলাদেশে এত ভোট, তারা 2018, 2024 ইলেকশনে নমিনেশন বিক্রি করেছে। এমপি হচ্ছে সে 5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা দিয়ে। তো সে কেন দলের জন্য কাজ করবে? সে কেন তার কর্মীদেরকে দেখভাল করবে? সে তো যেখানে টাকা দিচ্ছে, এবং টাকা কেউ কি কাউকে এমনি দেয়? নাথিং ইজ ফ্রি। তো সে এটা তো তার বিজনেস, সে ইনভেস্ট করেছে, সেটার ফসল তুলে নেবে, এই এতটুকুই তো। তো সাধারণ নেতাকর্মীরা যারা এই দলটাকে মনে প্রাণে ভালোবাসে, তারা বঞ্চিত হয়েছে, এবং এই সুযোগটা জামাত শিবির ঠিকঠাকভাবে নিয়েছে। তারা দেখেছে মাঠ পর্যায়ে কর্মীরা অ্যাক্টিভ না, আমরা মারামারি, মানে ওই যে আমি আর ডামি নির্বাচন, দলের ভেতরে অফিসিয়ালি আলাদা করে দেওয়া, এবং সোশ্যাল মিডিয়ায় যদি কেউ সমালোচনা করেছে, তাদের কাউন্টার হয়েছে গালাগালি। কোনো অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগ তৈরি করেনি। যখন নেত্রলাল, তাসনিম খলিলরা দাপিয়ে বেড়াচ্ছে, যখন জুলকারনাইনরা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন থেকে শুরু করে একের পর এক, আওয়ামী লীগের কাউন্টার ন্যারেটিভ কী ছিল? কিছুই না, তাদের গালাগাল করা ছাড়া। খালেদ মহিউদ্দিন কেন ছাত্রলীগের একজন পদধারী কর্মীর, সাদ্দাম নাম ধরেই বলি, তাকে শোতে গিয়ে তার অর্থের উৎস জিজ্ঞেস করেছিল বলে বটবাহিনী লেলিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে? আমি সাক্ষী দেখেছি। এইটা একজন জার্নালিস্টকে, তার প্রতি কি মানে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে নাকি নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। ছাগল লাফায় খুঁটির জোরে, এরকম কাজ করছে ছাত্রলীগের একজন পদধারী নেতা, তার কর্মীরা, কিভাবে? তো তার মানে মুখ বন্ধ। একের পর এক বিভিন্ন গোষ্ঠীকে খেপানো হয়েছে, এবং সরকারের পতন হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে। আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, সোশ্যাল মিডিয়ায় আমি এটা নিপুণভাবে পর্যবেক্ষণ করেছি, ফেসবুক, ইউটিউব, সব জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বা কোনো ভালো কথা বললেও সেখানে হাহার বন্যা বয়ে যেত। কোনো যৌক্তিক কথা বললে, মানে ডিজিটাল বাংলাদেশ বা শেখ হাসিনার আরও অনেকগুলো প্রকল্প যেগুলো পজিটিভ ছিল, সেখানে মানে বন্যা বয়ে যাচ্ছিল। এর কারণটা কি? মানুষকে খেপিয়ে তোলা হয়েছে। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় কি জানতে চায়, কি বলতে চায়, কেউ জেনজি, এই যে বিপ্লব বলছিলেন, তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। এখন এটা তো একটা জেনারেশনের দোষ না, তাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, আমাদের ব্যর্থতা। মুক্তিযুদ্ধ, এই বাংলাদেশের ইতিহাস এই জেনজি জানে? কেন জানে না? কারণ আপনি চর্বিত চর্বণ হিসাবে বাতাবি লেবুর ফলন ঘটিয়েছেন। যে টেলিভিশনে এগুলো প্রচার করেছেন, যাদেরকে দিয়ে এগুলো নির্মাণ করেছেন, সবগুলোই ছিল ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি। কারণ তারা শুধু ধান্দার জন্য। এই ফারুকি কাদের কাকা একে প্রজেক্ট একের পর এক কে দিয়েছে? এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির, যারা নেচেছিল পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে, 10 মিনিট স্কুল, ও তো পলকের ধারে সারাক্ষণ ঘুরতো। আয়মান সাদিক, কতগুলোর কথা বলবো?
তো এদেরকে আপনারা অর্থায়ন করেছেন, আওয়ামী লীগের কথা বলছি, পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তারা তারা এক পুরো পাল নিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের কোনো ইনফ্লুয়েন্সার ছিল না, আওয়ামী লীগের কোনো ইনফ্লুয়েন্সার ছিল না। বলেছে সিআরআই, এই তন্ময়রা, ও তো আমি শিওর ও শিবির, ওর হাবভাব, ওর কথাবার্তা, ওর ধরন চলন, সিআরআইতে কিভাবে পারফর্ম করেছে, কিভাবে মানে এই এই যে 3 লাখ সাইবার যোদ্ধা বানানো, এই প্রজেক্ট ওই প্রজেক্ট, জয় বাংলা থেকে শুরু করে কনসার্ট, কত প্রত্যেকটা জায়গায় সে শুধু ধান্দা করেছে, টাকা পয়সা লুটপাট করেছে। আওয়ামী লীগের কোনো ব্যক্তি ছিল না যে এসে অনলাইন বলবে যে হ্যাঁ এইটা এরকম ওইটা ওরকম। এমনকি নিঝুম মজুমদার, তিনি চেষ্টা অনেক দিন ধরে করেছেন, তার সফলতা কি, তাকে কারা, ছাত্রলীগের ছেলেপেলেরা বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা কি সমর্থন দিয়েছিল? হ্যাঁ, তার ব্যাপারে সন্দেহ আছে, তো সন্দেহ থাকলে দল থেকে ভেরিফাই করেন, সন্দেহহীন ব্যক্তিকে সামনে আনেন। জামাত শিবির করেনি, আজকে যাদেরকে আপনি বলছেন তুই তো গুপ্ত ছিলি, আরে ভাই ব্যর্থতা তো আপনার, আপনি তো আওয়ামী লীগ কখনো গুপ্ত থাকেনি, তো আপনি প্রকাশ্যে রাজনীতি করার আপনার মাঠ আছে, আপনি মাঠ ছেড়ে দিয়েছেন, তো সে তো গুপ্ত হয়ে ঢুকবেই। আপনার মাঠে আপনার কর্মী নেই, সার্জিসের মতো রাজাকারের বাচ্চারে দাঁড় করে তাকে দিয়ে আপনি বিভিন্ন সেমিনারে বক্তব্য দেওয়াচ্ছিলেন না? তো সে মাঠ ফাঁকা পেয়েছে, সে এসে, আচ্ছা কোন মাঠ খালি থাকে? আমরা যদি ফসল উৎপাদন না করি, ওইখানে আগাছা জন্মায় না? জন্মাবে তো, আগাছা তো জন্মিয়েছে, কারণ আপনি মাঠ ছেড়ে দিয়েছেন। এই জায়গাগুলো আওয়ামী লীগ এখনও নির্লজ্জের মতো এখনও আইডেন্টিফাই করছে না যে সোশ্যাল মিডিয়ায় তাদের কোনো প্রকার দখল নেই, কোনো প্রকার কোনো ইচ্ছাও নেই। শেখ হাসিনার বক্তব্য কেউ যখন তিনি কেঁদেছেন তখন তাকে নিয়ে হাসাহাসি করেছিল, নাটক কম করো প্রিয়। কারণ কি? শেখ হাসিনার সাথে কোনো কানেকশন নাই জেনজির, কিভাবে থাকবে? তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে? কেন নাই? আপনি কিভাবে ভাবেন জেনজি ওই বাংলাদেশ টেলিভিশনে বা ওই বিভিন্ন টেলিভিশনে যে বসে বসে ওগুলো দেখবে, অখাদ্য কুখাদ্য কথা ওবায়দুল কাদের এই যে বক্তব্য দেয়, মানে আমি তাকে নকল করতে পারি না, এখানে আখতারুজ্জামান আজাদ হলে ভালো হতো। মানে চিন্তা করেন, তার বক্তব্য শুনলে আমারই মেজাজ খারাপ হয়। আপনি কিভাবে আশা করেন জেনজি তার বক্তব্য শুনবে? কি পলক বা ইয়াং দেখেন একজন মুখ, যে দেবতা যে ফুলে তুষ্ট, প্রবাদ আছে তো, যে জেনারেশন যে জিনিস খাবে তাকে ওই জিনিস দিয়ে তাকে ব্যস্ত রাখতে হবে। তাকে আপনার আদর্শ, আপনার ইচ্ছা, আপনার অনিচ্ছা, কারণ সে তো আপনার দেশের নাগরিক। পরবর্তী প্রজন্ম, এই প্রজন্ম এই দেশে নেতৃত্ব দেবে। আওয়ামী লীগ কি এই 17 বছরের জন্য রাজনীতি করেছে? তাদের কি ভবিষ্যৎ নেই? এই বাংলাদেশের ভবিষ্যৎ নেই? ভবিষ্যৎ কি তৈরি করেছে? করেনি। সর্বশেষ উদাহরণটা দেয়, বেশি সময় নেব না। আওয়ামী লীগের পেজের দিকে তাকান, গরুর খামার। আরে এটা কি আমি একটু আগে দেখছিলাম একটা লাইভ চলছে, সেখানে 78 জন দেখছে লাইভ ফেসবুকে। তো লাইভগুলো করেন কেন? লজ্জা করেন আপনাদের? আওয়ামী লীগের পেজে লাইভ, মানে ব্যাপারটা এরকম না। আমি বলছি না যে আপনি এই বাংলাদেশের সবচেয়ে যার ভিউ, লাইক, কমেন্ট বেশি তাকে না আওয়ামী লীগের পেজে বসান, আমি এটা বলছি না। আমি বলছি আওয়ামী লীগের পেজ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে কে কে বেঁচে আছেন? শেখ হাসিনা আর বাকি বাটপারদের কথা বাদ দিলাম, নিশ্চয়ই বাটপারদের মধ্যে ভালো। শেখ হাসিনার সংক্ষিপ্ত বক্তব্য থাকবে, 5-6 লাইনের লেখা থাকবে, ছোট 5 মিনিটের বক্তব্য থাকবে, যেন মানুষ সেটা দেখে। উদাহরণ দেই, জয় যখন তার নিজের পেজে বক্তব্য দেয়, সেই বক্তব্যগুলো মিলিয়ন্স অফ ভিউজ হয় না? কেন হয়? তার একটা লেখায় লাখ লাখ লাইক পড়ে কিনা? কারণ সে তার পেজ থেকে গরুর খামার বানায় নাই। এই তারেক বিপ্লব কি বললেন, আমি কি বললাম, সুলতানুর রহমান কি বললেন, এগুলো যদি পোস্ট করতে থাকতেন, সুলতানুর রহমানের লাইভ ওখানে যদি জয়ের ওখানে পোস্ট হইতো, তাহলে কি মানুষ দেখতো না? এই বেসিক জিনিসটা যে দলটা বোঝে না, তাদের আর কি বলার আছে? এখন আপনি বলবেন তো আওয়ামী লীগের পেজ, ওই যে ববি, শেখ রেহানার ছেলে, ববির নেতৃত্বে চালাচ্ছে, ওর নাম কি, এই বাটপাটটা সিআরআই তন্ময়। তো তন্ময়কে দায়িত্ব, তন্ময় কি করছে? ও দেখাচ্ছে বেশি। আরে ভাই, মানে কোয়ান্টিটি না কোয়ালিটি। যে আমি প্রতিদিন 1 ঘন্টা পরে পরে পোস্ট করছি, দেখেন আমি কামলা দিতেছি, আমি যে টাকা পয়সা দিচ্ছেন, আমি যেগুলো মানে যা খাইছি এগুলো দেখেন হালাল করতেছি। এইটা তো একটা দলের পেজের কাজ না। তারা যদি তাদের মানে ইউনুচ্চা বুড়ো হয়ে গেছে, কয়দিন পরে মরে যাবে, ও পিআর বোঝে। শেখ হাসিনা ইউনুচ্চার চেয়ে অনেক গুণ বেশি স্মার্ট, উনি কেন বোঝেন না? জয় কেন দায়িত্ব নিচ্ছে না আওয়ামী লীগের পেজের? দেখেন, আমি আরেক জায়গায় বলেছিলাম যে আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের কেউ যদি বলেন যে কিভাবে স্ট্রিম করবেন, কিভাবে ভিডিওগ্রাফি কিভাবে রেকর্ড করবেন, সাউন্ড কিভাবে, লাইটস, আমি ফ্রি 1 টাকা নেব না, যত ঘন্টা লাগে আমি একজন ক্ষুদ্র মানুষ, সিনেমাটোগ্রাফিতে আমি শুক্রে 2 দিন, আমার চেয়ে অনেক অভিজ্ঞ সিনেমাটোগ্রাফার, অনেক কৌশলী লোকজন আওয়ামী লীগের আছে, নিঃস্বার্থভাবে বিনা স্বার্থে বিনা পয়সায় তারা কিন্তু এই বুদ্ধি পরামর্শগুলো দেবেন এই ক্রান্তি সময়। কিন্তু তারা তো যে নেবে না, তাকে আপনি কিভাবে দেবেন?
এখন এই জায়গাগুলো যদি মনে করে আওয়ামী লীগ ফিরবে, ওই ভারতের মাথার উপরে চেপে আমেরিকার বা আমি জানি না কি কি তারা ইয়ে করে, কখনো কখনো দেখি আল্লামা লীগ বের হয়ে আসে, কখনো কখনো খামিনি লীগ বের হয়ে আসে, আমি বুঝি না তারা কি চায়। আমি দেখলাম এই যে আওয়ামী লীগের বেশ কিছু লোক বঙ্গবন্ধুকে উপরে রেখেছে, বুঝেন, তারপরে শেখ হাসিনা, তারপরে খামিনি, তারপরে সাদ্দাম হোসেন, গাদ্দাফি দিয়ে বলছে আমেরিকা খারাপ। চিন্তা করেন, বঙ্গবন্ধুকে সবচেয়ে বড় 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 মানে স্বৈরাচার বানাই ফেলছে তারাই, আওয়ামী লীগ নিজেরা বানাইছে। আর লাগে দরকার আছে নিজের খাল নিজে কাটলে। এই আওয়ামী লীগের পেজের অবস্থা দেখেন, কেউ ওখানে পড়ে না, তেমন কেউ কিচ্ছু পড়ে না। অথচ ইউনুসের ছিল না কোনো ওইভাবে পেজ, সে তার পিয়ারটাকে কিভাবে এস্টাবলিশ করেছে দেখছেন। ডাস্টবিন শফিকের মতো একটা অসভ্য লোকের তার দেখেন এই যে প্রেস উইংয়ের তার নিজস্ব পেজ ছিল, এবং সেগুলোতে আপনি রিয়াক্টগুলো দেখেন যে মানুষ খেয়েছে। দেখ, এই কথাগুলো আমরা যখন বলবো, যেহেতু আওয়ামী লীগের কথাবার্তা বা আওয়ামী লীগ নেতাদের কথাবার্তা বা দেশের জনগণের কথাবার্তা, এগুলো কোনো পত্রিকা বা মিডিয়াতে আসে না। কারণ মিডিয়া এখন চাটুকারি করছে জামাত, এনসিপি আর বিএনপির। সুতরাং আমাদের যে কথা, আসল যে কথা, সত্য কথা যেহেতু মিডিয়া প্রকাশ করছে না, কোনো টিভি চ্যানেল প্রকাশ করছে না, সুতরাং আপনার আমার দায়িত্ব যে এই কথাগুলোকে সব জায়গায় পৌঁছে দেওয়ার। এখন মিডিয়ার যুগ, মিডিয়াতে এখন অনেকেই ফেসবুক চালায়, ইউটিউব চালায়, কিন্তু আমাদের অনেক মুরব্বী আছে যারা বুঝে না, বাটন ফোন এখনো ইউজ করে বা আপনার নর্মাল ফোন ইউজ করলেও ওনারা বুঝে না যে কীভাবে। এই জন্য আপনাদের উচিত যে আপনারা এই কথাগুলোকে জাস্ট শেয়ার করে আবার সামনের দিকে দিয়ে দেওয়া, যাতে আরও বেশি লোকে শুনে। তারপরে তো বলতে পারেন যে কেন আমি জন্মদাতা পিতা ডাকা শুরু করেছে বললাম। তার কারণ হচ্ছে, দেখেন, ডিজিএফআই এর প্রধান, তিনি প্রধান নির্বাচিত হওয়ার পরে তিনি ভারতে গেলেন ট্রিটমেন্ট ভিসায়, চিকিৎসা ভিসায়। তিনি ভারতে গিয়ে সেখানে ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে দেখা করেছেন, তাদের সাথে বৈঠক করেছেন, তাদের সাথে কথাবার্তা বলেছেন। আবার অনেকে এটাকে বলতে চাচ্ছে যে হাদি হত্যাকারীদেরকে ধরে আনার জন্য বা হাদি হত্যাকারীদের নিয়ে আসার জন্য। না ভাই, এটা ভুল কথা। তিনি গিয়েছেন ওখানে তেল মালিশ করতে, তিনি গিয়েছেন জুতা চাটতে। ডিজিএফআই প্রধান, তিনি গিয়েছেন জুতা চাটতে, তিনি এমনি যাননি। তো হাদি হত্যাকারী যাদেরকে ধরা হয়েছে তারা কবে নাগাদ ফেরত আসবে তা জানি না। যেমন যেমন পরেশ বড়ুয়াকেই ফেরত দিতে 3.5-4 বছর লাগছিল, হাদি হত্যাকারীরও ফেরত দিতে 3.5-4 বছর লাগতে পারে। তার আগে তাদের আরও অনেক কিছু আছে যেগুলো বের করতে হবে। তারা হাদিকে হত্যার পরে কিভাবে পাকিস্তান এম্বাসিতে উঠেছিল, পাকিস্তান এম্বাসিতে কতদিন ছিল, ওখান থেকে কিভাবে এসেছে, এগুলো সব জানতে হবে আগে, তারপরেই পাঠাবে। আজকে আবার আপনারা পেপারে দেখেছেন যে 16,000 মেট্রিক টন চাউল এসেছে ভারত থেকে। এর আগে এসেছিল ডিজেল 5,000 মেট্রিক টন বা 5,000 এরকম কিছু একটা। তা আমরা তো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এটা চিল্লাইছিলাম না। এখন সংসদে উঠে এই হাসনাত আবদুল্লাহ শুয়োরগুলা, এরা কেন বলে না যে ভারত থেকে তেল আসতে পারবে না, ভারত থেকে চাউল আসতে পারবে না, প্রয়োজনে আমরা ঘাস খেয়ে থাকবো, এই কথা বলে এখন সরকারকে বাধা দিচ্ছে কিনা কেন? এটার কারণটা কি? তো আব্বা ডাকা শুরু, অলরেডি আব্বা ডাকা শুরু। আপনার এই যে তারেক জিয়া, উনি মোদির কাছে আবেদন জানিয়েছেন যে বাজেটে যে 60 কোটি টাকা সহযোগিতা রেখেছেন, সেই 60 কোটি টাকার সহযোগিতার হিসাবে ওনাদেরকে চাউল ডাইল দিতে, চাউল ডাইল, তেল, লবণ, চিনি, মরিচ এগুলো দেওয়ার জন্য অনুরোধ জানাইছেন। আগে এই বাজেটের, ভারত বাজেটে যে টাকাটা রাখতো, এগুলো হয়তো ধরেন আপনার ভারতীয় যে ইঞ্জিন, ট্রেনের ইঞ্জিন আসে, বা আপনার যে আপনার ইন্দিরা গান্ধীর যে একটা মেমোরিয়াল ছিল বাংলাদেশে, এগুলোর বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। এটা ফ্রি অফ কস্ট, এখান থেকে 1 টাকাও ফেরত দিতে হয় না, 1 টাকার কোনো হিসাব দিতে হয় না, কোথায় যাবে, কি হবে, কি না। কিন্তু দুই দেশ জানতো যে কোথায় টাকাটা খরচ হচ্ছে। সেই টাকাটাই এখন চাচ্ছেন উনি, যে ওনাকে খাদ্য সহযোগিতা দিতে। উনি এখন নিজেই বলছেন যে বাংলাদেশের কাছে আগামী 3 মাস চলার মতো খাদ্যও নাই। ডিজেলের যে অবস্থা এবং সারা পৃথিবীতে যে অবস্থা তা আপনারা দেখতেছেন। ইরানের যেই আপনার আইল্যান্ডের মধ্যে বোমা মারল গত শনিবার, সেটা ছিল ইরানের তেলের মূল হৃৎপিণ্ড। 2% তেল, সারা পৃথিবীর প্রয়োজনীয় 2% তেল ওখান থেকে যায়। এরপরও তো ইরান এখন সব জায়গায় ব্লক করে দিছে, হরমুজ প্রণালীর চতুর্দিকে। যেই অবস্থা, তাতে আগামী আর 10-15 দিন পরে যে কি কিয়ামত শুরু হবে সেটা হয়তো এখনো কেউ বুঝে উঠতে পারছেন না। এখন আবার রোজার শেষ, এই ঈদ আসতেছে, সবাই একটা উন্মাদনায় আছি আমরা, এটা নর্মাল।
মুসলিম হিসেবে এটা নর্মাল, উন্মাদনায় আছি, কাপড় চোপড় কিনতেছি, কেউ এদিক কিনতেছি, কেউ ওই দিক কিনতেছি, এরপরে দেশে যাওয়ার একটা টেনশন আছে, আবার ফিরে আসার টেনশন আছে। এই টেনশনগুলো শেষ হইতে লাগবে আগামী 10 দিন থেকে 15 দিন। 15 দিন পরে আস্তে আস্তে বুঝতে পারবেন আসলে কাহিনীটা কি। কারণ এখনো তো ওই যে বললাম, রোজার তারাবি, মার্কেটিং, অমুক তমুক করতে যায় আমরা সারা পৃথিবীর কোনো কিছুই খবর রাখছি না। এবং এর ফাঁকেই তারেক ভাইয়া এবং সেনা প্রধান এরা সবাই আব্বা ডাকা শুরু করেছেন মোদিজিকে। মোদিজি, আপনি আমাদের জন্মদাতা পিতা, আপনি আমাদেরকে জন্ম দিয়েছেন, প্লিজ প্লিজ আমরা যা বলেছি সেটা আমরা আসলে বিবেকে বলিনি, আবেগে বলেছি। ওই যে ঢাকা না দিল্লি, এগুলো আবেগে বলেছি, এগুলো আমরা মাপ চাই। আর দিল্লিও এখন বলেছেন যে ঠিক আছে, আপনাদেরকে সব কিছুই করা হবে, তবে শর্ত হচ্ছে যে ওই অ্যাম্বাসিগুলোতে যারা আক্রমণ করেছে তাদেরকে আমাদের হাতে তুলে দিবেন, নাকি আমরাই যাই কিছু করে দিব, সেটা আপনারা ভাবেন, এগুলো দেন। বাকি আরও আছে, অনেক হিসাব কিতাব আছে। এই যে সামনে আপনার এই ইয়ের গঙ্গার পানি বন্টন চুক্তি আছে, আরও অভিন্ন 138টা নদীর পানি বন্টন চুক্তির বিষয় আছে। এগুলো সব কিছু নিয়ে আপনাদের বসতে হবে। আর এই বসাই আপনাদের জন্য কি কেয়ামত বয়ে আনছে তা দেখেন। কিন্তু আব্বা ডাকা শুরু, আব্বা আব্বা ডাকতে ডাকতে এখন মুখে ফেনা উঠছে। যার আরেকটা প্রমাণ, এই যে 16 মেট্রিক টন আজকের চাউল আসা, দেখেন না খাদ্যে কি হয়।